গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো রয়েছো। আজকে কিন্তু 31শে আগস্ট এবং আজকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেছি তোমার এই প্রিয় চ্যানেল বেঙ্গলি পিডিয়াতে। বন্ধুরা, তোমরা যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিও, যার নাম কিন্তু বেঙ্গলি পিডিয়া হিসাবেই রয়েছে। সেখানে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফ সেগুলো কিন্তু আমরা দিয়ে দেবো, অবশ্যই যে মাসিক কম্পাইলেশনগুলো আছে সেগুলোই কিন্তু আমরা দিয়ে দেবো সেখানে। তো আর সময় নষ্ট না করে প্রথম প্রশ্ন কী রয়েছে সেটি দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন হলো, ভারত ও কোন দেশের মধ্যে সংযুক্ত সেনা অনুশীলন, যেটাকে কাজিন্ড 2021 নামে পরিচিতি দেওয়া হয়েছে, সেটা অনুষ্ঠিত হবে? অপশনগুলো হলো আফগানিস্তান, কিরগিজস্তান, পাকিস্তান নাকি কাজাকিস্তান। কী হবে সঠিক উত্তর বন্ধুরা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ কাজাকিস্তান। তো বন্ধুরা, আমরা যদি দেখি তাহলে 30শে আগস্ট অর্থাৎ গতকাল ভারত ও কাজাকিস্তানের মধ্যে কিন্তু সংযুক্ত সেনা অনুশীলন যেটা রয়েছে, যে কাজিন, সেটা কিন্তু শুরু হয়েছে। অবশ্য নিচে দুটো প্রতিবেদন দেখতে পাচ্ছি, হিন্দুস্তান টাইমস আর ইন্ডিয়া টুডের মধ্যে রয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে ইন্ডিয়া কাজাকিস্তান জয়েন্ট ট্রেনিং যে এক্সারসাইজ, যার নাম কাজিন, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন হলো, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স 2021 এই অনুযায়ী ভারতের স্থান কততম? অপশনগুলো হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি ষষ্ঠ। কী হবে সঠিক উত্তরটা? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা অপশন বি, অর্থাৎ দ্বিতীয়। বন্ধুরা, এই যে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স এই অনুযায়ী কিন্তু প্রথম তিনটা দেশ হলো চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এবং অবশ্যই যেটা একটা আপডেট, সেটা কিন্তু হলো ইন্ডিয়া যে আছে, বিজনেস টুডের এই রিপোর্টটা বন্ধুরা তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে যে এখানে বলেছে যে ভারতবর্ষ, তারা কিন্তু ইউএস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু পিছনে ফেলে দিয়ে সেকেন্ড মোস্ট যে সাউথ ম্যানুফ্যাকচারিং ডেস্টিনেশন হিসাবে কিন্তু উঠে এসেছে। অর্থাৎ এই গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স অনুযায়ী কিন্তু ভারতের প্রথম তিনটি দেশের মধ্যে কিন্তু ভারত এসে গিয়েছে। তো অবশ্যই তাহলে এই গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স 2021 অনুযায়ী ভারতের স্থান কত হচ্ছে? দ্বিতীয়। বন্ধুরা, তৃতীয় প্রশ্ন হল, সেফ সিটিজ ইন্ডেক্স 2021 এটা অনুযায়ী কোন শহর শীর্ষে রয়েছে, অর্থাৎ ফার্স্ট র্যাঙ্ক? অপশনগুলো হলো নিউ ইয়র্ক, কোপেনহেগেন, বেজিং নাকি প্যারিস। সঠিক উত্তরটা কী হয়ে যাবে বন্ধুরা? বন্ধুরা, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কোপেনহেগেন। কোপেনহেগেন কিন্তু সেফ সিটিজ ইন্ডেক্স যে 2021 যে লিস্ট থাকে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু সবার উপরে রয়েছে। তো এই যে সেফ সিটিজ ইন্ডেক্স 2021 কোপেনহেগেন, এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড সেফেস্ট সিটি। এবং অবশ্যই দুটো ভারতীয় শহরও কিন্তু এই লিস্টে রয়েছে। খুব সম্ভবত 48 নম্বরে রয়েছে দিল্লি এবং 50 নম্বরে রয়েছে কিন্তু মুম্বাই। এটাও তোমরা নোট ডাউন করে রাখতে পারো। তো 48 নম্বরে আছে কারা? দিল্লি, এবং 50 নম্বরে আছে মুম্বাই। যে প্রথম তিনটা শহর, মানে যে ওয়ার্ল্ড সেফেস্ট সিটি প্রথম তিনটে যদি বলে, তাহলে সেটা হবে কোপেনহেগেন, টোকিও এবং সিঙ্গাপুর। বন্ধুরা, তোমরা কিন্তু এই কথাগুলো কিন্তু অবশ্যই নিজেদের নোটের মধ্যে নোট ডাউন করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন হলো, সম্প্রতি প্রকাশ পেয়েছে একটি বইটার নাম হলো দ্য কপিল শর্মা স্টোরি। এই বইটি কে লিখেছেন? অপশনগুলো হলো সঞ্জয় পাটেল, অজিতাভ বোস, সুনীল চৌহান নাকি ট্যাগি। যাই হোক, এই অপশনটা ভুল। প্রথম তিনটে অপশনটাই আমরা দেখি কী রয়েছে। প্রথম তিনটে অপশনের মধ্যে কিন্তু সঠিক উত্তর হলো অজিতাভ বোস। অজিতাভ বোস কিন্তু এই কপিল শর্মা স্টোরি পুস্তকটি কিন্তু লিখেছেন। কপিল শর্মাকে আমরা সবাই চিনি, তিনি কিন্তু একজন ফেমাস কমেডিয়ান রয়েছেন। তার নিজস্ব যে প্রোগ্রাম, সেটা কিন্তু আসে টেলিভিশনে। তো এই যে বইটি দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য কপিল শর্মা স্টোরি, এবং অজিতাভ বোস কিন্তু তার রাইটার। পরবর্তী প্রশ্ন হলো, সম্প্রতি কোন মহাকাশ সংস্থা 34টি স্যাটেলাইট লঞ্চ করেছে? অপশনগুলো হলো ইসরো, নাসা, স্পেস এক্স নাকি ওয়ানওয়েভ। আমরা জানি ইসরো যেটা আছে সেটা কিন্তু ভারতের রয়েছে, নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস যে অথরিটি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সেটা ইউএসএ রয়েছে। স্পেস এক্স টেসলা কোম্পানির যে মালিক অবশ্যই ইলন মাস্ক, তার রয়েছে। এবং ওয়ানওয়েভ সেটা কিন্তু রয়েছে। তো সঠিক উত্তর কিন্তু বন্ধুরা হয়ে যাবে ওয়ানওয়েভ।
এই যে এটা আমরা দেখতে পাচ্ছি ওমান ওয়েব, এটা কিন্তু একটা যে পোর্শন, যে একটা জায়গা, একটা ইনস্টিটিউট, তার মাধ্যমে কিন্তু 34টা স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে। এখানে কিছুটা আপডেট দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো এবং পড়ে নিতে পারো যে কী রয়েছে। তো বন্ধুরা, এখনও যদি আমাদের চ্যানেল তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এবং এই বেল আইকনটা কিন্তু মাস্ট, বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দেবে, তাহলে কিন্তু সব যে নোটিফিকেশানস আছে সেই নোটিফিকেশানস কিন্তু তোমরা পেতে থাকবে সময় সময়। তো পরবর্তী প্রশ্ন হলো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, এখানকার যে ডিজি, সেই পদে কে নিযুক্ত হয়েছেন অর্থাৎ মহানির্দেশক? অপশনগুলো হলো রাকেশ আস্তানা, বালাজি শ্রীবাস্তব, সঞ্জয় অরোরা নাকি পঙ্কজ কুমার সিং। কী হবে সঠিক উত্তর? তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পঙ্কজ কুমার সিং। পঙ্কজ কুমার সিং কিন্তু এই বিএসএফের ডিজি পদে নিযুক্ত হয়েছেন। তো এই যে দেখতে পাচ্ছি একটা পেপার কাটিং, সেখানে লেখা রয়েছে সান ফলোস ফাদার্স লিগাসি। এই পঙ্কজ সিং যে আছে, এখানে একটা হিস্ট্রি রয়েছে। তার কিন্তু বাবা ছিলেন, যার নাম ছিলেন প্রকাশ সিং, তিনিও কিন্তু প্রায় 3 দশক আগে বিএসএফের হেড হিসাবে কিন্তু পরিচিত ছিলেন, সেই পোস্টে কিন্তু ছিলেন। অবশ্য তার ছেলে পঙ্কজ সিং এখন কিন্তু বিএসএফের যে হেড, সেই পদে কিন্তু এসেছেন, ডিজি পদে এসেছেন। এবং বিএসএফের যদি ব্যাপারে দেখি, তাহলে বিএসএফের সম্পূর্ণ নাম কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স, বাংলাতে এটাকে সীমা সুরক্ষা বল বলা হয়। এবং এর স্থাপনা কিন্তু হয় 1965 সালের 1 ডিসেম্বর এবং এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি। আর মহানির্দেশক বা ডিজি কিন্তু আমরা দেখলাম পঙ্কজ কুমার সিং রয়েছে। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন হলো টোকিও প্যারা অলিম্পিক 2020, এটা অনুযায়ী অস্ট্রেলিয়ার আভানি লেখারা তিনি কোন ক্রীড়ায়, কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন? অপশানগুলো হলো বক্সিং, সুইমিং, রানিং নাকি শুটিং। একটু ভেবে বলো বন্ধুরা, সঠিক উত্তরটা কী হবে? তো বন্ধুরা, তোমাদের উত্তর যদি অপশান ডি শুটিং হয়ে থাকে, তাহলে একদম ঠিক বলেছ। আভানি লেখারা, তার ব্যাপারে একটু জেনে নিই। আমরা জানি টোকিও প্যারা অলিম্পিক কিন্তু শুরু হয়ে গেছে এবং টোকিও অলিম্পিকও কিন্তু 2020 সম্প্রতি শেষ হয়েছে। সেখানে নীরজ চোপড়া সহ আরও অনেকে কিন্তু এবার মেডেল নিয়ে এসেছে ভারতের জন্য। তো এই সম্পূর্ণ যে সিরিজটা, সম্পূর্ণ যে ইভেন্টটা, সেটাকে কিন্তু আমরা কভার করেছি একটা ভিডিওতে। সেখানে ভারতের যারা যারা এবার পদক পেয়েছে তাদের ডিটেলড অ্যানালিসিস রয়েছে, আই বাটনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, এই ভিডিওর পরে কিন্তু সেটা দেখে নিতে পারো। এক্সামের পয়েন্ট অফ ভিউতে কিন্তু সেটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো এই যে আভানি লেখারা, তিনি কিন্তু গতকাল একদমই জাস্ট কারেন্ট অ্যাফেয়ার, এটা একদম সম্পূর্ণভাবে লেটেস্ট নিউজ রয়েছে। আভানি লেখারা তিনি কিন্তু শুটার রয়েছেন, অর্থাৎ শুটিং ইভেন্টে কিন্তু তিনি পদক জিতেছেন। এবং উমেনের যে 10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH-1, সেই ইভেন্টে কিন্তু টোকিও 2020 প্যারাঅলিম্পিক্স গেমসে তিনি এই পদকটা পেয়ে গেছেন। পাশাপাশি এনার বয়স কিন্তু মাত্র 19 বছর। এই বছর কিন্তু তিনি প্যারাঅলিম্পিক্সে রেকর্ড করে দিয়েছেন। যে ওয়ার্ল্ড রেকর্ড আগে ছিল ইউক্রেনের ইরিনা যে এসেননিক, তার ছিল আগে, তো সেটাকে কিন্তু তিনি ব্রেক করে দিয়েছেন। এবং অবশ্যই লেখারা কিন্তু প্রথম একজন ইন্ডিয়ান উমেন হয়েছেন যিনি কিনা ভারতের হয়ে গোল্ড মেডেল নিয়ে এসেছেন টোকিও 2020 প্যারাঅলিম্পিক্সে। তো আরও যতদিন যাবে আশা করি এরকম খবর আমরা আরও পেতে থাকবো। গোটা টিমকে কিন্তু আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। পরবর্তী প্রশ্ন হলো কোন রাজ্যে ওয়ানছোয়া ফেস্টিভ্যাল 2021 এটা কিন্তু পালিত হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্সের মানে রেসপেক্টে কিন্তু এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলতে গেলে। তো অপশানগুলো হলো কেরালা, নাগাল্যান্ড, মণিপুর নাকি আসাম। কী হবে সঠিক উত্তর? তো বন্ধুরা, তোমাদের উত্তর যদি আসাম হয়ে থাকে, আসাম যদি ভেবে থাকো, তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাব ওয়ানছোয়া ফেস্টিভ্যাল। এটা অবশ্য কেরালা হচ্ছে না, এখানে মণিপুরের সঙ্গে অনেক সময় কনফিউজ হয়ে যায় স্টুডেন্টরা, কিন্তু সঠিক উত্তর কিন্তু আসাম হয়ে যাবে। আসামের যদি দেখি, রাজধানী রয়েছে দিসপুর, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল জগদীশ মুখী। এবং প্রতিবেশী রাজ্য কিন্তু বন্ধুরা আসামের অনেকগুলো রয়েছে, যেরকম আমাদের পশ্চিমবঙ্গ, তারপর মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মানে 7 সিস্টার্সের অনেকগুলোর সাথে কিন্তু আসাম তার নিজের বর্ডারটা শেয়ার করছে। পাশাপাশি আন্তর্জাতিক সীমানার দিক দিয়েও কিন্তু আসাম খুবই ইম্পর্ট্যান্ট একটি স্টেট রয়েছে। সেখানে কিন্তু ভুটান এবং বাংলাদেশের যে বর্ডার, সেটাও কিন্তু শেয়ার করছে আসাম। তো অবশ্যই এই ওয়ানছোয়া ফেস্টিভ্যাল এটা কিন্তু হয় তাহলে কোথায়?
আসামে। পরবর্তী প্রশ্ন হলো ও চন্দ্রশেখরন ইনি কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি সম্প্রতি কিন্তু মারা গিয়েছেন, অর্থাৎ লেট ও চন্দ্রশেখরন হবেন। তো কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত ছিলেন? অপশনগুলো হলো হকি, কুস্তি, ক্রিকেট নাকি ফুটবল। সঠিক উত্তর কী হবে বন্ধুরা? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা ফুটবল। ফুটবলের সঙ্গে কিন্তু এই যে ও চন্দ্রশেখরন তিনি যুক্ত ছিলেন। এবং অবশ্য ও চন্দ্রশেখরন তার বয়স হয়েছিল 86 বছর। তিনি কোচিতে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কেন হচ্ছে বিখ্যাত রয়েছেন, তার নাম আমরা কেন এখানে তুললাম, তার কারণ হলো তিনি কিন্তু রোম অলিম্পিক যে 1960 এবং টোকিও অলিম্পিক যে 1964 সেখানে কিন্তু যে ভারতীয় ফুটবল দল পার্ট নিয়েছিল সেখানে কিন্তু তিনি অন্যতম সদস্য ছিলেন। তিনি সম্প্রতি কিন্তু মারা গিয়েছেন। তো ও চন্দ্রশেখরন তিনি কিন্তু যেই খেলার সঙ্গে যুক্ত সেটি কিন্তু হলো ফুটবল। তো বন্ধুরা এই প্রশ্ন যাওয়ার আগে বলে দিই, এরপরে কিন্তু আরও দুটো প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। সেই প্রশ্ন কিন্তু জেনারেলস থেকে রয়েছে। সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এই প্রশ্নটি হলো কোন দিবস 26 আগস্ট তারিখে পালিত হয়েছে, বা এটাকে আরও ঘুরিয়ে দিতে পারে যে 26 আগস্ট কী জন্য বিখ্যাত। তো অপশনগুলো হলো ওমেন্স ইউনিটি ডে, ফিমেল টিচার্স ডে, ওমেন্স অ্যাওয়ারনেস ডে নাকি ওমেন্স ইকুয়ালিটি ডে। সঠিক উত্তর কী হয়ে যাবে বন্ধুরা? তো বন্ধুরা দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, অর্থাৎ ওমেন্স ইকুয়ালিটি ডে। এটা কিন্তু 26 আগস্ট তারিখে পালিত হয়েছে। এবং বন্ধুরা দেখো আমরা জানি যে এখনও যদিও আমরা 21st সেঞ্চুরিতে রয়েছি, একবিংশ শতাব্দীতে রয়েছি, তাও কিন্তু যে মহিলাদের যে সমান যে রাইট রয়েছে বিভিন্ন জিনিসে, ইকুয়ালিটি যে রয়েছে সেটা কিন্তু মেনটেন করা হয় না। যদিও আস্তে আস্তে আমাদের যে সমাজ সেটা আস্তে আস্তে বদলাচ্ছে, সেখানে অনেক কিছু চিত্র পাল্টাচ্ছে, তাতে ইকুয়ালিটি কিন্তু আস্তে আস্তে আসছে। তো এই যে মহিলারও যে ইকুয়ালিটি, তারা হচ্ছে ইকুয়াল ডিমান্ড রয়েছে তাদের কাজের প্রতি বা তাদের সব কিছুর প্রতি, সেটা যে দেওয়া দরকার, এইটাকেই কিন্তু মুখ্য উদ্দেশ্য নিয়ে এই 26শে আগস্ট এই দিনটি কিন্তু পালন করা হয়। এবং বন্ধুরা অবশ্যই ইকুয়ালিটি মানে কিন্তু ইকুয়াল রেসপন্সিবিলিটি সেটাও নেওয়া, সেটাও কিন্তু মনে রাখতে হবে। কারণ আমরা জানি যে ইকুয়ালিটির নামে কিন্তু অনেক ধরনেরই খারাপ সংবাদ আমরা মাঝে মধ্যে পেয়ে থাকি। রিসেন্টলিও কিছু ব্যাপার ছিল যেগুলো নিউজে ছিল, সেটা নিয়ে আমরা এখানে ডিসকাশন করছি না। তো এই যে 26শে আগস্ট সেটা কিন্তু পালন করা হয় উমেন্স ইকুয়ালিটি ডে হিসাবে। তো এই 29 তারিখে যেটা দু প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার তাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, সেটা কিন্তু 44তম হয়ে যাবে। আর সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? তিনি কিন্তু হয়ে যাবে রাষ্ট্রপতি, দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। তো এই দুটো প্রশ্নের উত্তর তোমরা যারা দিয়েছো তাদের জন্য রয়েছে কংগ্রেচুলেশনস। আর আজকে যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট যে বক্স রয়েছে সেখানে কিন্তু লিখে অবশ্যই পাঠিও। তো প্রশ্নটা হলো নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? মুখ্য নির্বাচন কমিশনার, ভারতের প্রধান বিচারপতি, প্রাক্তন রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি? আর 2 নম্বর প্রশ্ন হলো পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্ব কারা থাকেন? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য নির্বাচন কমিশন নাকি কেন্দ্রীয় নির্বাচন কমিশন? তাহলে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও বন্ধুরা, আমরা কিন্তু অবশ্যই সেটা রিপ্লাই দেবো। আর বন্ধুরা অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি তোমাদের অল্প হলেও কাজে এসে থাকে, যদি ভিডিও তোমাদের ভালো লাগে, তো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। পাশাপাশি কিন্তু নোটিফিকেশন বেলটা যেটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশনগুলো পাবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আবারও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।